ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা বেশ কিছু কোশ্চেন এখানে আলোচনা আমি করব তোমাদের সঙ্গে। কোন পার্টটার উপরে? দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। আর কি কি পরীক্ষার উপর রয়েছে তোমার সামনের যে সমস্ত ডাব্লিউবিপি এক্সাম, কেপি এবং এসএসসি জিডির যে পরীক্ষা রয়েছে বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি এখানে দিয়েছি, সেগুলো আলোচনা করব। আর এটা হলো সেট 3, অলরেডি দুটো হয়ে গেছে, এটা হলো 3rd নম্বর সেট। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, যেটা একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোশ্চেনটাতে কি রয়েছে? কোশ্চেনটাতে বলেছে, ভালো করে দেখো, 2026 সালের এআই ইম্প্যাক্ট সম্মেলন, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্প্যাক্ট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রথমত আজকে দেখো সারা বিশ্ব এআই এর উপর কাজ করছে এবং এআই নিয়েই আমাদের ভবিষ্যৎ কিন্তু রয়েছে এবং আগামী দিনে আমাদের দৈনন্দিন জীবনে বা বলতে পারো বিভিন্ন কাজে এআই এর কিন্তু প্রভাব আসতে চলেছে, যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো সেই আগামী দিনের ফিউচার অর্থাৎ এআই এর যে ফিউচার নিয়ে একটা সম্মেলন রিসেন্টলি হয়ে গেল। সেটা কোথায় হয়েছে? ভারতের নিউ দিল্লিতে এই সম্মেলনটা হয়েছে এবং নিউ দিল্লির কোথায়? মনে রাখবে, ভারত মণ্ডপম, যেখানেই তোমার এটা অনুষ্ঠিত হয়েছে। আর এবারের এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা এসেছিলেন, এছাড়াও বিভিন্ন সংস্থার যারা কর্ণধার, সিও বা যারা প্রধান তোমার এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, তো এবার যদি কোশ্চেনে বলা হয় এই সম্মেলনটারই পরবর্তী বছর অর্থাৎ 2027 সালে এই মিটিংটা আমাদের কোথায় হবে, অর্থাৎ 2027-এর এআই ইম্প্যাক্ট যে সামিট বা সম্মেলন, এটা কোথায় অনুষ্ঠিত হবে? অলরেডি এটাও ঘোষণা করা হয়েছে। কোথায় হবে? জেনেভাতে অনুষ্ঠিত হবে। তাহলে এবছরে কোথায় হলো? দিল্লিতে হয়েছে। নেক্সট ইয়ার অর্থাৎ 27-এ কোথায় হবে? জেনেভাতে হবে। আরেকটা ইনফরমেশন মনে রাখবে, এবছরে যে এআই সম্মেলন হয়েছে, ইম্প্যাক্ট যে সামিট হয়েছে, তার এবছরের থিমটা কি ছিল? থিমটা কি ছিল? থিমটা দেখো, এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ ওয়েলফেয়ার ফর অল আর হ্যাপিনেস ফর অল। এটা কি ছিল? এবছরে থিম ছিল। অর্থাৎ 2026-এ যে এআই ইম্প্যাক্ট সামিট যেটা হয়েছে, তারই থিম ছিল এটি। ঠিক আছে, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, বলছে বন্দে মাতরম গানটি কত সময়ের মধ্যে গাইতে হবে? তো এতদিন ধরে আমাদের দেশে জনগণমন গানটা গাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় বলা ছিল, সেটা কত? আমরা জানি 52 সেকেন্ড। এবার হোম মিনিস্ট্রি থেকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নতুন একটা নিয়ম ঘোষণা করা হয়েছে, বেশ কিছু নিয়ম কার্যকর করা হয়েছে তোমার বন্দে মাতরম গানকে নিয়ে। তাদের মধ্যে একটি হলো সময়, মানে কত সময়ের মধ্যে এই গানটা গাইতে হবে। তো মনে রাখবে, এটার জন্য বলা হচ্ছে যে 3 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে যদি বলা হয় কত সেকেন্ড? 190 সেকেন্ডের মধ্যে এই বন্দে মাতরম যে গান, এই গানটা গাইতে হবে। আর 52 সেকেন্ড যদি বলে, এটা কোন গান? মনে রাখবে, জনগণমন গানটি গাইতে হবে। তো বন্দে মাতরমের ক্ষেত্রে রিসেন্টলি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই নিয়মটা কার্যকর করেছে। ঠিক আছে, এবার আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। পরের কোশ্চেনে বলেছে যে প্রধানমন্ত্রীর দপ্তরের জন্য তৈরি নতুন ভবনের নাম কি? তো রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রীর জন্য একটা নতুন দপ্তর চালু করা হয়েছে এবং সেই দপ্তরের একটা নামও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই নামটা কি? মনে রাখবে, সেই নামটা হলো সেবা তীর্থ, অর্থাৎ
নতুন যে প্রধানমন্ত্রীর যে বাস মানে নতুন যে ভবন, দপ্তরের জন্য যে ভবন, সেই ভবনটার কি নাম দেওয়া হয়েছে? মনে রাখবে সেবা তীর্থ। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেন। ভালো করে দেখো কোশ্চেনটা কি রয়েছে, যে ভারতবর্ষে সর্বশেষ কোন নৃত্যটি ধ্রুপদী নৃত্যের মর্যাদা পেয়েছে? অর্থাৎ আমাদের দেশে আমরা জানি ডান্স হলো দু রকমের, তাই না? তাহলে ডান্স ভারতবর্ষে ক রকমের? মনে রাখবে দু রকমের। ডান্স হলো দু রকমের, একটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডান্স, আরেকটাকে আমরা বলি ট্রাইবাল ডান্স বা ফোক ডান্সও অনেকে বলে, আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স হলো 8টা রয়েছে, আর এই 8টা ক্লাসিক্যাল ডান্স ভারতবর্ষে যে রয়েছে, এদের মধ্যে সর্বশেষ যে ডান্সটাকে ক্লাসিক্যাল ডান্স বলে ঘোষণা করা হয়েছে, সেই ডান্সটার নাম কি? মনে রাখবে সাত্রিয়া। এটা ভারতের কোন রাজ্যের নৃত্য? মনে রাখবে আসাম রাজ্যের এটা একটা ডান্স। আর এটা কবে ঘোষণা করা হয়েছে ক্লাসিক্যাল ডান্স হিসাবে? 2000 সালে। আর এটা কারা ঘোষণা করেছে? সঙ্গীত নাটক একাডেমি। অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমির বিচারে আমাদের দেশে ক্লাসিক্যাল ডান্স হলো 8টা, আর এদের মত অনুযায়ী সাত্রিয়াকে 2000 সালে ক্লাসিক্যাল ডান্স হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের কোশ্চেন হতে পারে, সাত্রিয়া কত সালে মর্যাদাটা পেয়েছে? 2000 সালে। কোন রাজ্যের? আসাম রাজ্যের। কারা ক্লাসিক্যাল ডান্স হিসাবে ঘোষণা করেছে? সঙ্গীত নাটক একাডেমি, যারা কিনা ভারতবর্ষে মনে রাখবে মিউজিক, তারপরে ডান্স, তারপরে ড্রামা, এই 3টে ফিল্ডের এরা হলো সর্বোচ্চ একটি সংস্থা। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। পরের কোশ্চেনে বলেছে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? দেখো এই কোশ্চেনটা বলবার আগে একটা বিষয় বলি, পরীক্ষাতে এটাও কোশ্চেন এসেছে যে একটি বই প্রথম প্রতিশ্রুতি কার লেখা পুলিশের পরীক্ষায়। তাহলে মনে রাখবে প্রথম প্রতিশ্রুতি কার লেখা, এই বইটার জন্যই ওই ভদ্রমহিলাকে প্রথম ভারতবর্ষের মহিলাদের মধ্যে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছে। তো বইটি কার লেখা? আশাপূর্ণা দেবী, যিনি প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। কবে? 1976। আর মনে রাখবে কোন বইটার জন্য তাকে এই পুরস্কারটা দেয়া হয়েছিল? বইটার নাম হলো প্রথম প্রতিশ্রুতি, এই বইটির জন্য। তাহলে এই বইটি কার লেখা? আশাপূর্ণা দেবী। তিনি এই বইটির জন্য 1976 সালে প্রথম কোন মহিলা যিনি এই পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ। আর জ্ঞানপীঠ হলো আমাদের দেশে সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার, এর উপরে আর কোনো সাহিত্যের পুরস্কার নেই ভারতবর্ষে, ঠিক আছে? আর এই পুরস্কারটা এস্টাবলিশড হয়েছে কবে? মনে রাখবে এস্টাবলিশড হয়েছিল 1961-এ বা 1961-তে প্রতিষ্ঠা পায়। আর প্রথম দেয়া হচ্ছে কবে থেকে? 1965-তে প্রথম দেয়া হয়। আর প্রথম বছর কে পেয়েছে? জি শঙ্কর কুরুপ, মালায়ালাম ভাষাতে তাকে এই পুরস্কার দেওয়া হয়। আর প্রথম বাঙালি হিসাবে 1966-তে কে পেয়েছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? প্রথম বাঙালি হিসাবে 1966-তে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা বইটির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কি পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার। খুব ভালো করে মাথায় রেখো। আর লাস্ট এই জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে এটা তোমরা কমেন্ট করবে, কারণ যিনি লাস্ট পেয়েছেন তিনি রিসেন্টলি মারাও গিয়েছেন কিছুদিন আগে। তো তোমরা বলবে সর্বশেষ জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন। ওকে, তা আমাদের এই কোশ্চেনের উত্তর হলো। এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সকলেই আমরা জানি যে ফিফা কিসের উপরে কাজ করে? ফুটবল নিয়ে কাজ করে। ফিফা হলো ফুটবলের আন্তর্জাতিক একটা সংগঠন। তো এই ফিফা সংস্থা কবে তৈরি হয়েছে বা প্রতিষ্ঠা পেয়েছে? 1904। যারা কিনা এই ফিফা যে ওয়ার্ল্ড কাপ যে ফুটবল প্রতিযোগিতা
এরা এটাকে কি করে, পরিচালনা করে। তো ফিফার যে সদর দপ্তর হলো তোমার জুরিক, মনে রাখবে ফিফার সদর দপ্তর কোথায়, জুরিক। আর কবে তৈরি হয়েছে, 1904। আর ফিফা সংস্থা প্রথম ফুটবল বিশ্বকাপ কবে শুরু করে, মনে রাখবে পুরুষদের যে ফুটবল বিশ্বকাপ এটা কবে শুরু হয়েছিল, 1930 সালে প্রথম ছেলেদের বিশ্বকাপ শুরু হয়। কোথায় হয়েছিল, মনে রাখবে উরুগুয়েতে। আর প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, চ্যাম্পিয়ন হয়। আর লাস্ট ফুটবল বিশ্বকাপ আমাদের কারা জিতেছে, মনে রাখবে আর্জেন্টিনা জয়লাভ করেছে। আর মেয়েদের যদি ফুটবল বিশ্বকাপ কবে শুরু হয়েছে, 1991 সালে চীনে প্রথম মেয়েদের ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, BARC মানে বার্ক। বার্কের পুরো নামটা কি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো অ্যাকচুয়ালি বর্তমানে যে বার্ক যে অর্গানাইজেশন, এরা কিসের উপরে কাজ করে, আমাদের দেশের মনে রাখবে অ্যাটমিক বিষয়ের উপর এই সংস্থা কাজ করে। কিন্তু এই অর্গানাইজেশনের আগে অন্য একটা নাম ছিল, কি নাম, AEET এই নামটা ছিল, যার পুরো নাম কি, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে। কি নাম, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে, এটা অ্যাকচুয়াল নাম ছিল। এই নামে 1954-তে এটা তৈরি হয়। এরপর হোমি জাহাঙ্গীর ভাবা মারা যান এবং তার মৃত্যুর পর 1966-তে এই অর্গানাইজেশনটাকে কি নাম দেওয়া হয়, BARC, যেটাই এখন বর্তমানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আর অ্যাকচুয়াল কবে তৈরি হয়েছে, 54-তে এই নাম দিয়ে এটা চালু করা হয়েছিল। আর এই বার্ক সংস্থা কিসের উপর কাজ করে বলে, অ্যাটমিক। আর মনে রাখবে ভারতবর্ষে অ্যাটমিক বিষয়ের উপর যে ব্যক্তি কাজ করে গেছেন প্রথম, তার নাম কি, হোমি জাহাঙ্গীর ভাবা। এনাকে আমরা কি বলি, ভারতবর্ষে অ্যাটমিক প্রোগ্রামের জনক বলা হয়। কাকে, হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয়। আর তারই নামে এই অর্গানাইজেশনটার নাম হলো বার্ক। এবার আসি নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়। দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, প্রতি বছরের 5 জুন এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আর সঙ্গে দেখো আরো 3টে রয়েছে, যেমন 8 মার্চ এটা কি দিবস, আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তারপরে রয়েছে 10th ডিসেম্বর। 10 ডিসেম্বর কি দিবস, মনে রাখবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে বা আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আর 21শে ফেব্রুয়ারি রিসেন্ট এটা হয়ে গেল, বিশেষ দিন কি দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আমাদের 3টে দিবস বললাম, সঙ্গে আমাদের কোশ্চেনের উত্তর কি হবে, 5 জুন, অর্থাৎ পরিবেশ দিবস 5ই জুন এটা আমাদের সেলিব্রেট করা হয়। পরেরটা দেখো কি বলেছে, নাবার্ড হলো, নাবার্ডটা একটা কি, প্রথমত নাবার্ড হলো একটি ব্যাংক। নাবার্ড হলো একটা ব্যাংক, অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার, যে আমাদের দেশের নাবার্ডটা হলো একটি সংস্থা যারা এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করে থাকে। তো ভারতবর্ষে নাবার্ড হলো একটি সংস্থা বা একটি ব্যাংক যারা কিসের উপরে কাজ করে, মনে রাখবে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করে থাকে এই অর্গানাইজেশন, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডে কবে এস্টাবলিশড হয়েছে, 1982-তে। তাহলে এরা কিসের উপর কাজ করে, এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে এই সংস্থা কাজ করে। আর আমাদের এখানে কোশ্চেনটা করেছে কি, এরা কিসের উপর কাজ করে, তাহলে উত্তর হবে ব্যাংক। আর মনে রাখবে এদের হেডকোয়ার্টার কোথায়,
মুম্বাইতে এদের সদর দপ্তর, মুম্বাই। আর কবে তৈরি হয়েছে বললাম, আর কিসের উপরে কাজ করে এটাও বললাম। ওকে, এবার আসি পরেরটায়। পরের পার্টটা দেখো আমাদের কি রয়েছে, ইউনেস্কো। খুব ভালো করে মনে রাখবে এটা। ইউনেস্কো প্রথমত কবে তৈরি হয়েছে মনে রাখবে, 1945-এ ইউনেস্কো যে সংস্থা এটা তৈরি হয় 1945, ঠিক আছে। অর্থাৎ ইউনাইটেড নেশনের এডুকেশনাল বিষয়ের উপর যারা মানে তোমার কাজ করে থাকে, এটা ইউএন এর একটা স্পেশালাইজড এজেন্সি, ঠিক আছে। তো কি বলছে, ইউনাইটেড নেশনের যে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এরা কবে প্রতিষ্ঠিত হয়েছে অর্গানাইজেশনটা, 1945। আর এই অর্গানাইজেশনের দেখো যদি বলা হয়, আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার। তাহলে হেডকোয়ার্টার কোথায়, প্যারিস, ঠিক আছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, প্যারিস। তো ইউনেস্কো বিভিন্ন বিষয়ের উপর কাজ করে, যেমন ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে, তারপরে প্রতি বছর সিটি অফ মিউজিক, সিটি অফ লিটারেচার, তারপরে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, বিভিন্ন বিষয়ের উপর এরা কাজ করে। তো রিসেন্টলি যেটা লাস্ট এরা ঘোষণা করেছে, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। ওকে, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটা এরা ঘোষণা করেছে সেটা কি মনে রাখবে, ইউনেস্কোর যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটা রিসেন্টলি 16তম এটা ঘোষণা করা হলো, কি মনে রাখবে, দীপাবলি। কি বললাম, 16 হিসাবে কাদের কথা বলা হচ্ছে, দীপাবলি। দীপাবলি যে উৎসব, সেই দীপাবলি উৎসব আমাদের এটাকে 16 হিসাবে ঘোষণা করলো। আর কবে, 2025 সালে। ঠিক এরকমই 15তম হিসাবে যদি বলা হয় কোনটাকে ঘোষণা করেছে, যেটা 2023 সালে গরবা ডান্স। ঠিক 2021 সালে আমাদের আরেকটা ঘোষণা করা হয়েছিল, সেটা 14তম হিসাবে, সেটা হলো দুর্গাপুজো। তাহলে 14তম হলো দুর্গাপুজো, 15তম হলো গরবা, আর 16তম হলো দীপাবলি। তো পরপর তিনটে আমি তোমাদেরকে বললাম, সালগুলো হলো 21, 23, 25। তাহলে এটা হলো 25, কি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। ওকে, আর হেডকোয়ার্টারটা তো বললাম। এবার আসি আমাদের পরের কোশ্চেনে। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথমত ইরানি ট্রফি অ্যাকচুয়ালি যারা রঞ্জিতে চ্যাম্পিয়ন হয় তাদেরকে নিয়েই তোমার ইরানি ট্রফি যেটা অনুষ্ঠিত হয়। এবার মনে রাখবে ইরানি ট্রফি কবে স্টার্ট হয়েছে, 1959-60-তে এই টুর্নামেন্টটা চালু হয়। 1959-60 এই টুর্নামেন্টটা চালু হয়েছে। আর এই টুর্নামেন্টটা লাস্ট কবে হয়েছে মনে রাখবে, 2025-26-এ এটা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে। তাহলে লাস্ট কবে হয়েছে, 2025-26-এ লাস্ট হয়েছে। আর কারেন্ট যদি বলা হয় এদের চ্যাম্পিয়ন টিম কে আছে, তাহলে মনে রাখবে লেটেস্ট চ্যাম্পিয়ন হলো বিদর্ভ, হলো এখানকার কারেন্ট চ্যাম্পিয়ন। লাস্ট কারা জিতেছে, বিদর্ভ। কি নাম বললাম, বিদর্ভ, ঠিক আছে। আর এই দিয়ে এরা 3বার জিতেছে, থার্ড টাইম, ঠিক আছে। আর এই টুর্নামেন্টটা সবচেয়ে বেশিবার কারা জিতেছে, রেস্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অবশিষ্ট ভারত। কতবার জিতেছে মনে রাখবে, 30 বার এই টুর্নামেন্টটা তোমার এরা জয়লাভ করেছে। কতবার, 30 টাইমস এরা তোমার এটা জয়লাভ করেছে। আর রিসেন্ট বিদর্ভ কবে শুরু হয়েছে, লাস্ট কবে হয়েছে। তাহলে এখানে আমাদের যদি কোশ্চেন বলে ইরানি কাপ বা ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে, তাহলে মনে রাখবে ক্রিকেট। তাহলে এখানে আনসার কোনটা হবে, ক্রিকেট। অনেকে এটাকে ইরানি ট্রফি হিসেবেও কিন্তু বলে থাকে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, বলছে 2025-এ গজ উৎসব কোথায় পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি গজ উৎসব কোথায় পালন করা হয় বা এটা কি কারণে হয়, মনে রাখবে গজ উৎসব মেইনলি
হাতিদেরকে নিয়ে এই উৎসবটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এরকম 2023-এও হয়েছে এই উৎসবটা। তো আমাদের এখানে বলেছে 2025 সালে এই গজ উৎসব কোথায় হয়েছে, মনে রাখবে ঝাড়খণ্ডের মানে দলমা এবং চান্দিল বলে একটা এলিফ্যান্ট করিডর, দলমা এবং চান্দিল, দলমা এবং চান্দিল একটা এলিফ্যান্ট করিডর রয়েছে, যেখানে ঝাড়খণ্ডের ওখানেই এবছর মানে লাস্ট ইয়ার মানে 2025 সালে কোথায় বললাম, দলমা এবং চান্দিল যে এলিফ্যান্ট করিডর রয়েছে সেই করিডরে এবছরে এই উৎসবটা আমাদের কি সেলিব্রেট করা হয়েছে। কি উৎসব বললাম, তোমার উৎসবটার নাম হলো গজ উৎসব। তাহলে 2025-এ কোথায় হয়েছে, ঝাড়খণ্ডে। আর কোথায়, দলমা এবং চান্দিল এলিফ্যান্ট করিডরে এটা সেলিব্রেট করা হয়েছে। পরেরটা দেখো কি রয়েছে, পরেরটা বলছে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত। তো প্রথমত কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় অবস্থিত, দেখো দেয়াই আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে। তো কাজিরাঙ্গা অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত, মনে রাখবে আসামে অবস্থিত। এবং এই কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, তাহলে মনে রাখবে এক সিংহ গন্ডার, অর্থাৎ এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য তোমার এই কাজিরাঙ্গা অভয়ারণ্য বিখ্যাত। কোথায় অবস্থিত সেটাও আমরা এখানে আলোচনা করেছি। পরেরটা দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলছে বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন শহরে অবস্থিত। প্রথমত নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত, গুজরাটে এটা অবস্থিত। এবং গুজরাটের কোন শহরে, মনে রাখবে আমেদাবাদ শহরে এটা তোমার অবস্থিত। ঠিক আছে, কোথায়, আমেদাবাদ। এবং এটা বিশ্বের মধ্যে ক্রিকেটের একটা বৃহত্তম স্টেডিয়াম। এবার কোশ্চেন হতে পারে কানপুরেও ক্রিকেটের একটা বড় স্টেডিয়াম রয়েছে, সেটার নাম কি, মনে রাখবে গ্রিন পার্ক স্টেডিয়াম। মুম্বাইতে রয়েছে কি স্টেডিয়াম, মনে রাখবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর নিউ দিল্লিতে কি রয়েছে, মনে রাখবে অরুণ জেটলি স্টেডিয়াম। আর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা এই মুহূর্তে বিশ্বের মধ্যে ক্রিকেটের সবচেয়ে বৃহত্তম কোন স্টেডিয়াম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ভারতে মহাকাশ গবেষণার জনক হলেন, অর্থাৎ আমাদের দেশে মহাকাশ নিয়ে যে মানুষটা সবচেয়ে বেশি কাজ করেছেন, বা বলতে পারো যার মাধ্যমে আমাদের দেশে মহাকাশ নিয়ে সমস্ত কাজ শুরু হয়েছে, সেই মানুষটার নাম কি, বিক্রম সারাভাই। বা এনার দ্বারাই ভারতবর্ষে মহাকাশের যে কার্যকলাপ শুরু হয়েছে। আর এনাকে কি বলা হয়, ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয়। কাকে বলা হয়, মহাকাশ বিজ্ঞানের জনক এই বিক্রম সারাভাইকে। আর উত্তরটা এটাই ছিল। আর এনার নামে বা বলতে পারো এনার সুপারিশে প্রথম যে স্পেস অর্গানাইজেশন তৈরি হয়েছিল তার নাম কি ছিল, ইনকসপার। পরবর্তীকালে আরেকটি অর্গানাইজেশন যেটা বর্তমানে রয়েছে তার নাম কি, ইসরো। ইনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যানও। ঠিক আছে, আর এনাকেই তাহলে কি বলা হচ্ছে, ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাই। তো এনার নামে একটা ইনস্টিটিউট রয়েছে, কি নাম, VSSC, এটা ভি হবে, অর্থাৎ বিক্রম সারাভাই VSSC, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, মনে রাখবে। এবং এটা কোথায় অবস্থিত, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, মনে রাখবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে এই অর্গানাইজেশনটা রয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা রেখার নাম। প্রথমত ম্যাকমোহন লাইন হলো, ছবিটা দেখলেই বুঝতে পারবে ম্যাকমোহন লাইনের যে সীমানাটা এখানে দেওয়া আছে। তো ম্যাকমোহন লাইন কাদের মধ্যে, মনে রাখবে ভারত এবং চীনের মধ্যে এটা একটা সীমানা। আর সেম ভারত পাকিস্তান যদি বলে তাহলে কি আনসার আসবে, র্যাডক্লিফ লাইন। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যদি বলা হয় সীমানা তাহলে কি হবে, র্যাডক্লিফ লাইন।
আর ভারত চীন যদি বলা হয় তাহলে উত্তর কি আসবে? ম্যাকমোহন লাইন। আচ্ছা, দেখো আমাদের লাস্ট যে এসএসসি যে জিডি যে এক্সাম হয়েছে সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো সাকসেসের একটা ছবি। যারা কিনা এখান থেকে চাকরি পেয়েছে তাদেরই ছবি এখানে রয়েছে। তো এটা কোন ইয়ারে? 2025-এর জিডিতে যারা এখান থেকে সিলেক্ট হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে জিডি চাকরিতে এরা জয়েন করেছে বা আগামী দিনে করবে, তো তাদের কিছু ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো নেক্সট, বিগত কয়েক বছরে আমাদের এখান থেকে যারা সফল হয়েছে, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলে বা এসএসসি জিডিতে, এক্সাইজ কনস্টেবলে, বিভিন্ন পরীক্ষায় তাদের ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইয়ারে। যেমন এটা 2020, এটা 2022, তারপরে 2023, এটাও 23-এ, এটা 24-এ, এটাও 24-এ, আর এটা হলো 25-এ। অর্থাৎ যারা এখান থেকে সফল হয়েছে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি তোমরা মনে করো আগামী দিনে তোমরাও জীবনে কিছু করতে চাও বা সরকারি চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা ভিশন এডুকেশনের এই যে অ্যাডমিশনের যে নাম্বারগুলো রয়েছে, এই অ্যাডমিশন নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন যে কোয়ারি রয়েছে সেগুলো এখান থেকে আশা করি তোমরা জানতে পারবে, বা তোমাদের যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোর উত্তর এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। WWF এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়েছে বা রয়েছে ছবিটাতে? তুমি যদি WWF কখনো নেটে সার্চ করো তাহলে একটা অ্যানিমালের ছবি দেখতে পাবে। সেই অ্যানিমালটা কি? মনে রাখবে, পান্ডা। ঠিক আছে, আর WWF এটা কবে তৈরি হয়েছে? 1961। আর এদের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে, গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে এদের হেডকোয়ার্টার। আর অ্যানিমালটা কি? পান্ডা। এটাই তোমার লোগোতে রয়েছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? ঠিক আছে, প্রথম আলো এই যে বাংলা একটা উপন্যাস, এটি কার লেখা? মনে রাখবে, সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই প্রথম আলো একটি সংবাদ সংস্থা রয়েছে, এটা কোন দেশে? মনে রাখবে, বাংলাদেশের এটা একটা সংস্থা, সংবাদ সংস্থা। কি নাম? প্রথম আলো। আর এখানে আমি যে কোশ্চেনটা দিয়েছি এটা একটা উপন্যাস, এই উপন্যাসটা কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো, স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একজন মহিলা, যিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মনে রাখবে, হেপ্টাথেলন, এই খেলাটার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও ইনি 2018 সালে যে এশিয়ান গেমস হয়েছিল সেই এশিয়ান গেমসে হেপ্টাথেলনে তিনি কি জিতেছিলেন? গোল্ড মেডেল জিতেছিলেন। কি জিতেছেন? গোল্ড মেডেল। কোন খেলা? হেপ্টাথেলনে, আর 2018 এশিয়ান গেমসে। এছাড়াও আরো উনি অনেক কিছুই রেকর্ড করেছেন, জাস্ট এটা গোল্ড পেয়েছে সেটা এখানে বললাম। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, বা যেটাকে আমরা কি বলি, দিন রাতের টেস্ট ম্যাচ বা গোলাপি বলের টেস্ট ম্যাচ অথবা পিঙ্ক বলের টেস্ট ম্যাচ? তো প্রথম যদি বলা হয় কবে হয়েছে? 2015 সালে। আর এটা কোথায় হয়েছে? অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল প্রথম। কবে? 2015 সালে। কাদের মধ্যে? অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। আর যদি বলে ভারতের প্রথম পিঙ্ক বলে টেস্ট ম্যাচ কবে হয়েছে, তাহলে মনে রাখবে 2019 সালে ভারত প্রথম খেলে। কাদের সঙ্গে হয়েছিল? ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের মধ্যে। এবং কোথায় হয়েছিল? কলকাতার ইডেন গার্ডেনে
এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এটা হলো ভারতের প্রথম পিঙ্ক বলের টেস্ট ম্যাচ, আর এটা হলো বিশ্বের। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য বা মোটো? প্রথমত মনে রাখবে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা হলো কাদের? ভারতের বায়ুসেনার, ভারতীয় বায়ুসেনার এটা একটা মোটো। ঠিক আছে, কি নাম? টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। তো এরকম প্রত্যেকটা বাহিনী, যেমন নৌবাহিনী, যেমন ভারতের স্থলবাহিনী, প্রত্যেকের তোমার নিজস্ব একটা করে কিন্তু মোটো তোমার রয়েছে, এবং এই মোটোগুলো বিভিন্ন সংস্থার রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশনেরও রয়েছে। যেমন ভারত, এখানে আমাদের উত্তরটা কি হবে? ভারতীয় বায়ুসেনা। যেমন ভারতীয় স্থলবাহিনীর যদি বলা হয় সেবা কর্ম ধর্মা, এটা হলো ভারতীয় স্থলবাহিনী তোমার মোটো। তেমনি ভারতীয় নৌবাহিনীর যদি বলা হয় তাহলে নৌবাহিনীরটা মনে রাখবে শ্যাম না বারুণ, অর্থাৎ মানে এটা হলো নৌবাহিনী একটা মোটো। আর স্থলবাহিনীরও বললাম, কি বললাম? স্থলবাহিনীরটা মনে রাখবে সেবা কর্ম ধর্ম। আর বায়ুসেনার যদি বলা হয় তাহলে উত্তরটা কি বললাম? টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। এটা আমাদের অনেক পরীক্ষার কোশ্চেন। এবার এখান থেকে কোশ্চেন হতে পারে এয়ারফোর্স ডে আমরা কত তারিখে পালন করি? তাহলে মনে রাখবে এয়ারফোর্স মানে ভারতীয় যে বায়ুসেনা, এটা প্রতিষ্ঠা পেয়েছে কবে? 1932 সালে 8ই অক্টোবর এটা তোমার প্রতিষ্ঠা পায়। আর ওই জন্য 8 অক্টোবরের দিনটাকে আমরা কি বলি? মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। কত তারিখ? 8ই অক্টোবর এই দিনটাকে আমাদের পালন করা হয়। ভালো করে এটা মাথায় রেখো, কত তারিখ? 8ই অক্টোবর আমাদের এই দিবসটাকে সেলিব্রেট করা হয়। কি ডে? ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হিসাবে পালন করা হয়। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? প্রথমত সতীশ ধাওয়ান কে? পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন, যে ইসরোর সবচেয়ে বেশি দিনের চেয়ারম্যান। কতদিন ছিল? 12 বছর ছিল। কি নাম? সতীশ ধাওয়ান। ঠিক আছে, তো সেই সতীশ ধাওয়ানের নামে একটি স্পেস সেন্টার রয়েছে। এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। কোথায়? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, যেখানেই তোমার এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। আর ইনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এবং সবচেয়ে বেশি দিনের চেয়ারম্যান। কত বছর ছিল? 12 বছর। তো আজকে যে কটা কোশ্চেন ছিল সেগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো নির্দিষ্ট টপিকের উপর মনে হচ্ছে না কোশ্চেন হলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যদি তোমাদের চাকরি পরীক্ষা সংক্রান্ত কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই অ্যাডমিশন যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো সকলে ভালো থেকো। বাই, টাটা।